স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই সংক্রান্ত ফোনালাপের একটি রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের পঞ্চম দিনে কল রেকর্ডটি আদালতে বাজিয়ে শোনায় রাষ্ট্রপক্ষ। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, কারণ সেগুলো পোড়াবে, পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক পড়তাই। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং করা, সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। তা আমাদের তো ঠেকাইতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ভারতের কাছে শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ আশা করে বাংলাদেশ। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও দেশটির প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের সম্পর্কের নানান দিক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রের মৌলিক যেসব স্তম্ভ রয়েছে সেগুলো অবমাননা করার মতো কোনো কিছু আর করবে না ভারত সরকার, এটাই তাদের কাছে প্রত্যাশা। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃন্দাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এছাড়া শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছি। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ঢাকার কাছে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেছেন দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক SM আকাশ। এবার 2 মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী। কি কথা হলো বা সম্পাদকের চোখ থেকে একটু দেখতে চাই। ছোট্ট প্রশ্ন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আসলে এখন কেমন? এই যে সাম্প্রতিক যে বৈঠকের কথা আমরা বলছি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এর একটা প্রেক্ষাপট কিন্তু আছে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কিছুটা কিন্তু টেনশন তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। কেন?
সে দেশে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা সেখানে ভারতে আশ্রয় আছে, তাকে রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ চায়নি, অনুরোধ করেছিল, কিন্তু ভারত সেই অনুরোধ রাখেনি, যার জন্যে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার মানে দুই দেশের মধ্যে কিন্তু একটু উত্তেজনা আছে, আবার সম্পর্কেও আছে, কিন্তু সেই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাও আছে। ব্রিক্সে একটি সম্মেলন হবে সেপ্টেম্বরের মধ্য নাগাদ, সেখানেও দাওয়াত রয়েছে। সেখানে যাওয়া বা না যাওয়ায় এক ধরনের সংকট তৈরি হবে কিনা? এখানে কিন্তু একটা রাজনৈতিক এবং কূটনৈতিক মারপ্যাচ আছে। এখন ব্রিক্স একটা সংগঠন যেখানে বাংলাদেশ সদস্য হতে চায়, বিমস্টেকের চেয়ারপারসন চেয়ারম্যান সেই হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি। এখানে কিন্তু একটা কূটনৈতিক মারপ্যাচ আছে। এই জিনিসগুলো আসলে সরকারের, বিএনপি সরকার এটা ভালো মতো ভেবে দেখছে আসলে কি হবে। কিন্তু ব্রিক্সে গেলে যেমন নরেন্দ্র মোদীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা, দেখা হতোই, শি জিনপিং আসবেন, ভ্লাদিমির পুতিন আসবেন, সেখানে কিন্তু একটা বৈশ্বিক একটা পরিসরের এই বিষয় আছে। কিন্তু ভারতের দিক থেকে কতটা আন্তরিকভাবে চাওয়া হচ্ছে সেই বিষয়টা যেহেতু সময় আছে এখনো 1 মাস, সেটা যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার নতুন করে কোনো পরিবেশ যদি তৈরি হয়, বরফ গলতেও পারে। অবশ্যই পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীর এই ইস্যুটি অনেকটাই এই সম্পর্কের শীতলতাকে আরো গাঢ় করছে কিনা? আসলে উষ্ণ সম্পর্ক যখন হয়, উষ্ণতা গাঢ় হয়, শীতল তো আরো শীতলই হবে। কিন্তু নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য বড় গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। এই ইস্যুটা আসলে সলভ করতে হবে। ভারত যেটা বলছে, অফিসিয়ালি যেটা বলছে, তাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। তারা বলছে তাকে মানবিকভাবে আশ্রয় দিচ্ছে, তাদের সেইভাবে থাক, কিন্তু তাকে রাজনৈতিক মঞ্চ দিচ্ছে। বাংলাদেশে ভারতের স্বার্থটা কি? ভারত দেখে যে বাংলাদেশের মাটিতে ভারতের কোনো এলিমেন্ট এখানে থেকে যাতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে। একইভাবে বাংলাদেশও তো চাইবে যে বাংলাদেশের কেউ সেখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাক, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না করো, কিন্তু সেটা তো করছে। কিন্তু শেখ হাসিনা কার্ড খেলা এবং একইভাবে বন্ধুত্ব চাওয়া, এটা পরস্পর বিপরীত। এই জিনিসগুলো আসলে সমাধান হতে হবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যে কাজটা করেছে, মানে ভারত এটা হতে দিয়েছে, এরপরে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমার মনে হয় ভারত এটা বুঝতে শুরু করেছে। বিশেষ করে একটা জিনিস আমি খেয়াল করতে বলবো, আজকে যে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে, একটা হলো শেখ হাসিনা প্রত্যর্পণ ত্বরান্বিত করার কথা বলেছে, হাদির খুনিদেরকে ফেরত পাঠাতে হবে যেহেতু সেখানে তার অ্যারেস্টেড আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী, যে উপযুক্ত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, পুনর্গঠন করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার মানে এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের উপযুক্ত পরিবেশ সেই অর্থে তৈরি হয় নাই, এবং এটা আসলে বাংলাদেশ থেকে চাওয়া আছে, ভারতের আসলে সেই চাওয়াটা কার্যকরভাবে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। এস এম আকাশ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্পাদকের চোখে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু জানবার চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। এভাবে ভাঙছে যমুনা নদীর পার। পাবনার বেড়া উপজেলার চিত্র এটি। নদী পাড়ের এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের প্রায়ই ভাঙনের কবলে পড়তে হয়। উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এখন পর্যন্ত 6 থেকে 7 বার নদী ভাঙনে সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব তিনি। সাংবাদিকরা এসে ছবি টবি নিয়ে যায়, ফালায়, ওই প্যাকেজ করে, 2 প্যাকেজ 3 প্যাকেজ লাগবে, 20 প্যাকেজ হয়, এনে কাম 2 প্যাকেজ 3 প্যাকেজ। এতে তো আর ওই সন্তুষ্টমূলক জায়গাটা আর বড়টা হয় না বা বান্দার সিস্টেম হয় না। আমার তো আর ওই অন্য কোনো জায়গা বসবাস করার মতন ক্যাশ ক্যাপাসিটি নাই। খুলে যায়, এপার ভাঙ্গে ওই পারে যাই, ওই পার ভাঙ্গে এই পারে আসি। এই ওই গ্রামের আব্দুল বাতেনের মতো অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। আমাদের ঘর নদীতে চলে গেছে, আমরা গুদিয়া চালবল নিয়ে মহাবিপদে আছি। ঘর দরজাতে নাইকেই সব গাঙে গেছে, ভাঙিয়ে চুরে। আমার একটু বান্ধে দেওয়ার ব্যবস্থা করেন। 4 বার ভাঙলো, এখন আমরা অসহায়। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়।
কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। এটা নদী শাসন না করলে ভাই চর ভাঙিয়ে দেবে ভাই, সাপেশ ভাঙিয়ে দেবে। নদী তো ভাই এখনো মানে কাজ মাছ শুরু করে না ভাই, এখন কাজের দরকার ভাই, ইমার্জেন্সি কাজের দরকার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় বরাবর সেখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা আসে, যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে, আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরেজমিনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। 3 মাস 15 দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার মৎস্য আহরণ শুরু হয়েছে। গতরাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে মাছ ধরা। সকাল 6টা থেকে রাঙামাটি ফিশারি ঘাট সহ বিভিন্ন মৎস্য অবতরণ ঘাটগুলোতে জেলেদের নৌকা জড়ো হতে থাকে। সচল হয়েছে জেলার বরফ কলগুলো। দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠানো শুরু করেছে ব্যবসায়ীরা। প্রথমে 25শে এপ্রিল থেকে 31শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়, পরে তা আরও 10 দিন বাড়ানো হয়। নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরনো স্লুইস গেট ধসে পড়েছে। এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে একটি বসতবাড়ির বড় অংশ। পাশাপাশি ভেঙে পড়েছে এলাকার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। হঠাৎ এমন বিপর্যয়ে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামের বাসিন্দা হালিমা বেগম স্বামীকে হারিয়ে 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ছোট্ট একটি বসতবাড়িতেই চলছিল তার জীবন সংগ্রাম। কিন্তু শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে হরিডরা নদী। সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পানিতে নদীর স্রোত বেড়ে যায়। নদীতে ভেসে আসা একটি পাটের জাগ স্লুইস গেটের মুখে আটকে পড়ে। এতে বাড়তে থাকা পানির চাপে এক পর্যায়ে ধসে পড়ে স্লুইস গেট। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় হালিমা বেগমের বাড়ির বড় একটি অংশ। এখন খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এলাকার লোক না, চেয়ারম্যান মেম্বার কেউ আমার এখনো খোঁজ খবর করেনি। আমি আসছি এখানে, আসার পরে দেখতেছি ব্রিজ ভেঙে আমার মায়ের দোকান পাশার ঘর বাড়ি সব ভেঙে চলে গেছে। যেদিন আমাদের এটা ভাঙছে আমরা আসা দেখি যে ভাঙাচুরা একদম সেই চেয়ারম্যান আসিয়া তার মনে করেন যে 2 প্যাকেট চাল দিয়ে গেছে। পাশাপাশি নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে আশেপাশের আরো বেশ কয়েকটি পরিবারের। আমাদের এখানে পুলটা ভাঙার পরে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারতেছে না। সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে আমাদের এলাকার অনেক ক্ষতি হয়েছে, অনেক জমি জায়গার ক্ষতি হয়েছে, এখানে একটা বাড়ির ক্ষতি হয়েছে। সুইচ গেটটা ভাঙার কারণে হচ্ছে এই যে একটা বাড়ি গেল, ওই সামনের দিকে অনেক আবাদি জমি মানুষের নষ্ট হয়ে গেল। ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডোমার উপজেলা প্রশাসক ও এলজিইডি কর্মকর্তারা। বর্তমানে লোকজনের চলাচল করার জন্য ইয়েনমাদের সাথে কথা বলে আমরা সেখানে একটা কাঠের সাঁকো দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের জেলা থেকে যে নির্বাহী প্রকৌশলী আছে এলজিডি, উনিও এসেছেন, দেখেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই যে নতুন ব্রিজ অনুমোদনের বিষয়টাতে ওনারা কাজ করছেন। কেবল সাময়িক আশ্বাস নয়, আসন্ন কৃষি মৌসুমের কথা বিবেচনা করে দ্রুত জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও নতুন স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটিতে 21 বার আফটার শক হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা থাকা মানুষদের বাঁচাতে জোরে সোরে উদ্ধার কাজ চালাচ্ছে কর্মীরা। তবে উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন জানিয়েছে ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের রিসারালদা প্রদেশের বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, বন্ধ রয়েছে কয়েকটি বিমানবন্দর এবং এখনও অনেক মানুষ নিখোঁজ আছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে এটি 21 শতকের দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ইকুয়েডর ও পানামাতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে 550 একর জমি দখল করে নিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে এই জমি দখল করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মার্দা শহরে এসব জমি দখলে নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মার্দা শহরের 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। এই আদেশের আওতায় ওয়াদি কাশেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও পড়েছে। কমিশনের তথ্য মতে শুধু জুলাই মাসেই ফিলিস্তিনের 2,05,324 একর জমি দখলের আদেশ দিয়েছে ইসরায়েল। কোনো ব্যক্তির উপর ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশের বা প্রতিবাদ জানানোর উদাহরণ কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের বহু দেশেই রয়েছে। ডিম নিক্ষেপের মতো কাজকে অনেকে অশোভন বা অন্যায় আচরণ মনে করলেও এর পেছনে রয়েছে অনেক পুরনো বৈশ্বিক, রাজনৈতিক ও সামাজিক ইতিহাস। ভিন্নমত প্রদর্শন এবং কাউকে অপমান, অবমাননা, অশ্রদ্ধা, অসম্মান করার হাতিয়ার হিসেবেও ডিম নিক্ষেপের মতো পদক্ষেপ বিশ্বব্যাপী চলে আসছে। পার্লামেন্টে বক্তব্য চলছিল, হঠাৎ বিরোধী দলের এক আইন প্রণেতা ছুঁড়ে মারলেন একটি ডিম সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর দিকে। কসোভোর সাম্প্রতিক এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রতিবাদের এক পুরনো কৌশলকে, কোনো কিছু ছুঁড়ে মেরে ক্ষোভ প্রকাশ। কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গেও দেখা গেছে ডিম ছোড়ার হিড়িক, এমনকি এর প্রভাব পড়েছিল ডিমের বাজারেও। বাংলাদেশেও গত 2 বছরের রাজনৈতিক দৃশ্যপটে ডিম, জুতাসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিম, জুতা কিংবা কোনো বস্তু ছুঁড়ে মারাই কেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল? এর উত্তর খুঁজতে যেতে হবে প্রায় 2000 বছর পেছনে। 359 সালে রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনিয়াস যখন লিমিগানদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রতিবাদের ভাষা হিসেবে তখন জন্ম নেয় কোনো কিছু ছুঁড়ে মারার প্রবণতা। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের দিকে টমেটো ছোড়েন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 2008 সালে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সংবাদ সম্মেলনে তার দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাদার আল জায়েদি। 2010 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রিস্কটও নির্বাচনী প্রচারণায় ডিম ছোড়ার প্রতিবাদের মুখে পড়েন। 2022 সালে এই প্রতীকী প্রতিবাদ পৌঁছে যায় শিল্পের জগতেও। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ক্লদ মোনের চিত্রকর্মে টমেটোর ছুপ ছুঁড়ে পরিবেশগত সংকট নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন পরিবেশ কর্মীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। ঘরোয়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে না পারলেও এবার এএফসিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ফর্টিস ফুটবল ক্লাব। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু বেলা 3টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল, তবে ফিফার নিষেধাজ্ঞাজনিত জটিলতায় দল দুটির সেই সুযোগ হাতছাড়া হয়। এতে লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ফর্টিসের সামনে খুলে যায় আন্তর্জাতিক ফুটবলের দরজা। অথচ মাত্র 4 বছর আগে 2021-22 মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসে ফর্টিস এফসি। এই অল্প সময়েই এএফসির মঞ্চে জায়গা করে নেয়া এক প্রকার স্বপ্নের মতো পথ চলা বলা চলে। 8 জন বিদেশি ফুটবলার নিয়ে এবারের চ্যালেঞ্জ লিগে খেলবে ক্লাবটি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে কোচের অধীনে গেল 1 মাস প্রস্তুতি সেরেছে তারা। মুরাসের খেলার ধরনটা পাসিং ফুটবল নির্ভর এবং ফিজিক্যালি অনেক স্ট্রং, সেট প্লেতে ওরা অনেক বেটার। সো আমরা যদি ওদের প্রেশারটা অ্যাবজর্ব করতে পারি, দেন আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। বাংলাদেশের আবহাওয়াকে অন্যতম চ্যালেঞ্জ মনে করলেও ভালো ফলাফলের প্রত্যাশা মুরাস ইউনাইটেডের। আমি এই দলে নতুন হলেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে কয়েকজন খেলোয়াড়ের। এখানকার বিষয়ে কিছু ধারণা রয়েছে আমাদের। আশা করি ম্যাচটি ভালোই হবে। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট টাইম। এএফসি চ্যালেঞ্জ লিগ হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের আয়োজিত এশিয়ার তৃতীয় স্তরের বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা।
শীর্ষ টুর্নামেন্টগুলোতে সরাসরি খেলার সুযোগ না পাওয়া দেশের ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে সরাসরি 2027 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। 50 ওভারের বিশ্বকাপে এ নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি। 2027 বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 91 রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে 8 নম্বরে। 77 রেটিং পয়েন্ট নিয়ে 10ম ওয়েস্ট ইন্ডিজ। আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাছাই পর্বের কঠিন লড়াই পার করে মূল পর্বের টিকিট কাটতে হবে ক্যারিবিয়ানদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।